সারাদিন ঘর সংসারে মহিলাদের চলে নানান রকমের কাজকর্ম, সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলে সময়, শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও আমরা কমিয়ে ফেলতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপস গুলো দেখলে প্রত্যেক মহিলার কিছু না কিছু উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি প্রত্যেকদিন খেজুর খাই, কিন্তু খেজুরগুলো খাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে ভেতরে যে দানা বা বীজটা আছে না, ভীষণ পরিমাণে ডিস্টার্ব হয়। কেননা এরকম ভাবে নখ দিয়ে ছাড়াতে গেলে নখের মধ্যে লেগে যেতে পারে, কিভাবে ছাড়াবো, বা অনেক অনেক মানে জিনিসে বা রান্নায়, ধরো কোনো চাটনিতে বা কিছুতে যদি এই ধরনের খেজুর আমরা দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু বীজ ছাড়ানোটা ভীষণই একটা চাপের কাজ হয়ে যায়। তো কিভাবে আমরা কোনো রকম ছুরি বা কোনো রকম নখের সাহায্যে এই খেজুরটাকে না ভেঙে বীজটা ছাড়াতে পারবো, তার জন্য নিয়ে নিতে হবে এরকম একটা পেন। পেন নাও বা পেন্সিল নাও, যেটাই নাও, এরকম ভাবে পেনটাকে এই যে বীজের মাথার উপরের যে শক্ত উপরের জায়গাটা আছে না, সেখান থেকে এইভাবে আস্তে আস্তে প্রেস করবে, তাতে কিন্তু খুব সুন্দর মতো পিছন দিক থেকে বীজটা বেরিয়ে যাবে। আর যার কারণে কিন্তু নখ দিয়ে বা কাটাকাটি করে বীজটা ছাড়ানোর দরকার পড়বে না, মধ্যেখানের জায়গাটা ফাঁক হয়ে গিয়ে সুন্দর মতো কিন্তু বীজটা বেরিয়ে আসবে। আর এই কাজটা করতে এইভাবে যদি করে নেওয়া যায়, তাহলে এতটাই সহজ হবে না বন্ধুরা, যতক্ষণ না তোমরা নিজেরা করছো ততক্ষণ কিন্তু একেবারেই বিশ্বাস করতে পারবে না। উপর দিয়ে হোক বা পিছন দিয়ে হোক, এই রকম অংশ থেকে যদি হালকা করে পেনটাকে চাপ দাও, তাহলে কিন্তু খুব সহজেই বীজটা বেরিয়ে আসবে, একদম খেজুরটা গোটা থাকা অবস্থায়। তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও, যাতে সবার উপকারে আসে। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি এখানে কারি পাতা। বন্ধুরা, আমরা অনেকেই আছি কারি পাতা অনেক রান্নাতে খেয়ে থাকি, কিন্তু আমরা আদৌ জানি না যে কারি পাতার কতটা গুণ, দারুণ উপকার রয়েছে বন্ধুরা কারি পাতার মধ্যে। কারি পাতা ভিটামিন এ, বি, সি, ই এবং ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে সমৃদ্ধ। এছাড়াও এই পাতাগুলি কার্বোজোল, অ্যালকোয়েড সমৃদ্ধ, যা ওজন কমাতে খুবই সহায়ক। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যারা ওজন কমাতে চান তাদের ব্যায়ামের পাশাপাশি প্রতিদিন এক মুঠো করে কারি পাতা খাওয়া উচিত। এছাড়াও হজমের সমস্যা দূর করে, চুল পড়াকে রোধ করে, স্কিনকে ভালো রাখে ভেতর থেকে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে, নানান রকম ত্বকে চুলকানি বা অ্যালার্জি জাতীয় যে কোনো ধরনের সমস্যা কিন্তু কারি পাতার উপকারিতা দারুণভাবে রয়েছে। তাই যদি তোমাদের বাড়িতে কারি পাতার গাছ থাকে, সেক্ষেত্রে প্রত্যেক দিন খালি পেটে সকালবেলা এক মুঠো করে পাতা, খালি পাতা শুধুমাত্র চিবিয়ে খাওয়া ভীষণ পরিমাণে শরীরের পক্ষে কিন্তু উপকার। তো আশা করছি এই ছোট টিপসটা অনেকটা বেশি কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। ভাত তো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই কম বেশি একবার বা দুবার করতেই হয়। আর বাঙালি বাড়িতে ভাত করতে হবে না, এটা তো একেবারেই না। কিন্তু বন্ধুরা, ভাত করার পর যে ভাতের মাড়টা বা ভাতের যে ফ্যানটা, সেটা কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে এই ভাতের ফ্যানও ফেলবো না। কেন বলো তো বন্ধুরা? দারুণ একটা কাজ এই ভাতের ফ্যান দিয়ে করব, যেটা কিনা আমাদের দারুণ ভাবে উপকার দেবে। তার জন্য ভাত হওয়ার সময় এইরকম ভাবে খুব সামান্য পরিমাণ একটুখানি ভাতের ফ্যান তুলে নাও। তো দেখতে পাচ্ছ এখানে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ ভাতের ফ্যান নিয়েছি, খুব বেশি কিন্তু দরকার নেই। আর এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল। এবার বন্ধুরা, নারকেল তেলটা কিন্তু যদি এখানে আমরা 3 চামচ পরিমাণ ভাতের ফ্যান নিই, তাহলে 1 চামচ পরিমাণ মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু নারকেল তেল নিতে হবে। তো এখানে 1 চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি। নেওয়ার পর এই যে এক্সট্রা ভাতগুলো ছিল না ফ্যানের মধ্যে, সেটাকে কিন্তু আমি তুলে ফেললাম। থাকলেও কোনো রকম সমস্যা নেই, ভালো করে হাতের দিয়ে মিশিয়ে নাও। এরপর দেখো বন্ধুরা, আমরা যখন রোদে বেরোবো, রোদে বেরোনোর আগে কিন্তু অনেক ধরনের নামি দামি প্রোডাক্ট বাজার চলতি, সেগুলো টাকা পয়সা দিয়ে খরচা করে কিনে এনে আমরা সানস্ক্রিন হিসেবে ব্যবহার করি, যাতে আমাদের ত্বকটা ভালো থাকে রোদের হাত থেকে। তো সেই সমস্ত না করে যদি রোদে বেরোনোর আগে যেই সমস্ত শরীরের পার্ট গুলো, যেরকম হাতটা বা পায়ের পাতাটা বা মুখটা, যে সমস্ত পার্ট গুলো আমাদের জামা কাপড়ের বাইরে থাকবে, সেই সমস্ত জায়গাগুলোকে যদি এই লোশনটা মিক্সড করে আমরা মেখে তারপর বেরোতে পারি, তাহলে দেখবে বন্ধুরা, রোদের আলোতে যে আমাদের স্কিনের ক্ষতি হতো, সেই জিনিসটা কিন্তু হবে না। এই লোশনটা বা এই সলিউশনটা কিন্তু দারুণ ভাবে প্রোটেক্ট করবে আমাদের স্কিনটাকে। তো এটা কিন্তু এক প্রকার সানস্ক্রিনেরই কাজ করবে। তো এবার থেকে পয়সা খরচা করে সেই সমস্ত জিনিস না কিনে এনে ঘরেই এইভাবে একটা লোশন বানিয়ে
নিয়ে প্রত্যেক দিনেরটা প্রত্যেকদিন মেখে নাও। তাতে কিন্তু দারুণভাবে উপকার পাবে। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, ডিম যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন দেখবে ডিমগুলোতে আমরা কিন্তু সুন্দর মতো সাজিয়ে রাখার জন্য এই ধরনের যে ফ্রিজের মধ্যে এই ধরনের ট্রে গুলো থাকে না ডিম রাখার, তার মধ্যেই রাখি। এবার অনেকের ফ্রিজেই এখন যে সমস্ত নতুন নতুন ফ্রিজ গুলো বেরোচ্ছে, অনেক সময় দেখা যায় ডিম রাখার এই ট্রেটা কিন্তু থাকে না। আর এই ডিম রাখার ট্রেটা না থাকলে ডিম রাখাটা কিন্তু ভীষণই মুশকিলের কাজের মধ্যে পড়ে, কেননা এত বড় একটা গোল প্লেটের মধ্যে বা বড় একটা কোথাও যদি ডিমগুলো রেখে দিই সেক্ষেত্রে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়। তার জন্য কি করতে হবে, নিয়ে নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট জলের বোতলের ঢাকনা। যে প্রত্যেকদিন জল খাই না আমরা দোকান থেকে কিনে, একদম রাস্তাঘাটে বেরোলে সেই জলের বোতলের যে ঢাকনাগুলো সেগুলোকে আমরা যত্ন করে রেখে দেবো বোতলটা ফেলে দেওয়ার পরেও। সেই ঢাকনাগুলোকে যদি এইরকম ভাবে ফ্রিজের কোনো একটা কোণায় এইভাবে আমরা বসিয়ে তার উপর এই ডিমগুলোকে রেখে দিই, দেখবে বন্ধুরা দারুণ ভাবে কিন্তু ডিমগুলো রাখা পসিবল হবে। যেরকম যখন খুশি তোমরা যেখানে খুশি মুভমেন্ট করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, ডিমগুলো ভেঙেও যাবে না। আর অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা ডিমের যে ট্রে গুলো থাকে সেই ট্রে হিসেবেই কিন্তু আমরা এই বোতলের ঢাকনাগুলোকে ব্যবহার করতে পারবো। দেখতেও কত ভালো লাগছে না? ডিমগুলো কিন্তু ভেঙেও যাবে না একসাথে রাখার ফলে, যে ভেঙে যেত বা ধরো নাড়াচাড়া করতে গেলে নষ্ট হয়ে যেত, সেগুলো আর হবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা বাসন মাজার জন্য কিন্তু এই ধরনের স্ক্রাবার বা স্টিল উল ব্যবহার করে থাকি, কিন্তু এই স্টিল উল গুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় যে ধার কমে গেছে। আরো একটা কি অসুবিধা হয় জানো, এই স্টিল উল গুলোর মধ্যে প্রচুর পরিমাণে খাবারের টুকরো ঢুকে থাকে, যেই কারণে না রাত্রেবেলা যখন ধরো লাস্ট বাসন আমরা মাজবো, পরের দিন সকালবেলা আমরা আবার বাসন মাজার জন্য এই স্টিল উলটা ব্যবহার করব, বেশ অনেকটা গ্যাপ থাকবে সময়। তখন কিন্তু দেখা যায় ছোট ছোট খাবারের টুকরো এর মধ্যে ঢুকে থেকে ভীষণ পরিমাণে বাজে দুর্গন্ধ বেরোয়, যেটা কিনা এভাবে ঝাড়লেও কিন্তু পড়তে যায় না এর থেকে খাবারের টুকরোগুলো। তার জন্য কি করতে হবে, অন্তত সপ্তাহে একদিন করে এই স্টিল গুলোকে এইরকম ভাবে আগুনের মধ্যে ধরে একটুখানি পুড়িয়ে নাও। তাতে কি হবে বলো তো বন্ধুরা, পুড়িয়ে নেওয়ার ফলে এই যে ধারটা চলে গেছিল সেই ধারটা আবার ফিরে আসবে। আর এর মধ্যে যে খাবারের টুকরোগুলো ঢুকেছিল সেটা দেখো এরকম ভাবে পুড়ে ছোট ছোট কালো কালো হয়ে এরকম ভাবে বেরিয়ে আসবে। তো এইরকম ভাবে যদি আমরা তারপরে হালকা করে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে এর ভেতর থেকে কালো কালো ময়লাগুলোকে বা খাবারের টুকরোগুলোকে বের করে আনতে পারি, সেক্ষেত্রে দেখবে অনেকটা পরিমাণ কিন্তু এর মধ্যে থেকে খাবারটা বেরিয়ে আসবে, যার ফলে বাজে দুর্গন্ধ হবে না, ধারও ফিরে আসবে। তো এইভাবে যদি আমরা স্টিল উলগুলোকে আবার অনেকদিন পর্যন্ত ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই বেশ খানিকটা সুবিধা হচ্ছে। টিপসটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও সবার সাথে। চলে গেলাম পরের টিপসে। আচ্ছা বন্ধুরা, এখন তো পুরোপুরি বর্ষা সিজন চলছে, কখনো বর্ষা তো কখনো রোদ। তো এই রকম সিজনে যখন আমরা বাজার থেকে সবজি পাতি কিনে আনবো, বিশেষ করে দেখবে কাঁচা লঙ্কা কিন্তু একেবারেই স্টোর করে রাখা যাচ্ছে না, কেননা কাঁচা লঙ্কার মধ্যে যে এই শক্ত বোটাটা থাকে না, সেই কারণে কিন্তু বোটা সমেত যদি আমরা রেখে দিই নষ্ট হয়ে যায়। বোটা ছাড়িয়েও যদি ঠিকঠাক মতো না রাখতে পারি সেক্ষেত্রেও কিন্তু ভেতরটা ভেজা ভেজা হয়ে গিয়ে সমস্ত কাঁচা লঙ্কাগুলো একবারে নষ্ট হয়ে যায়। কিভাবে আমরা কাঁচা লঙ্কা স্টোর করব যাতে বৃষ্টির দিনে কোনো রকম ভাবে কাঁচা লঙ্কাগুলো নষ্ট না হয়ে যায়? আর বৃষ্টির দিনে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা, টমেটো এই ধরনের জিনিসগুলোর দাম বেড়ে যায়। তাই দাম দিয়ে জিনিস কিনে এনে একেবারে কিন্তু আমরা ফেলতে দেবো না। প্রথমে এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলোকে শুকনো করে মুছে নিয়ে রেখে দিতে হবে। আর এর মধ্যে রেখে দিতে হবে বেশ কটা টুথপিক। হ্যাঁ বন্ধুরা, টুথপিক গুলো যেহেতু কাঠের হয়, তাই এই ধরনের টুথপিক গুলো যদি কাঁচা লঙ্কার কন্টেনারের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে এর মধ্যে যে একটা ভেজা ভাব থাকবে, তো সেটাকে কিন্তু খুব সুন্দর মতো ড্রাই করে নেবে। তো এইরকম ভাবে যদি টুথপিক আমরা কাঁচা লঙ্কার বক্সের মধ্যে রেখে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু এই সবজিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলো দেখে নাও পরের টিপস। এখানে দেখো বন্ধুরা, আমি জ্বালিয়ে নিয়েছি মোমবাতি। অনেক সময় হয় মোমবাতি জ্বালিয়ে আমাদের অনেক কিছু কাজ করতে গেলে দেখা যায় যে মোমবাতি যে গলে গলে ড্রপ গুলো পড়ে না, সেগুলো না ফ্লোরের মধ্যে পড়ে পড়ে ভীষণ পরিমাণে একটা মোমের দাগ হয়ে যায়। আর যেই দাগগুলো গরম থাকতে থাকতে যদি আমরা সাথে সাথে তুলে ফেলতে পারি সেকেন্ডের মধ্যে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। আর যদি এই দাগগুলো শুকিয়ে যায় সেক্ষেত্রে মার্বেলের ঘর বলো টাইলসের ঘর বলো, দেখতে তো বাজে লাগে, সাথে কিন্তু উঠতেও চায় না। আর নখ দিয়ে ভাবে খোঁচাখুচি করে তুলতে গেলে সেক্ষেত্রে আমাদের নখেও লেগে যেতে পারে, সময় নষ্ট হয়, উপরন্ত ওঠেই না। কিভাবে এই মেঝে থেকে মোমবাতি গলানোর দাগ আমরা খুব সহজে তুলে নিতে পারবো যদি আমাদের মেঝের মধ্যে এরকম দাগ পড়ে যায়? তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো কাগজ। এই ধরনের যে কোনো ধরনের কাগজের টুকরো নিয়ে নাও। তারপর যেখানে তোমাদের মোমগুলো গলে গলে পড়েছে সেই জায়গাটায় কাগজটাকে এরকম ভাবে রেখে দাও। আর এখানে আমি আয়রনটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, যখন আয়রনটাকে গরম করে নেব না, যেহেতু আয়রনটা গরম রয়েছে আর এই গরম থাকার কারণেই কাগজটার উপর দিয়ে যখন আমরা এভাবে প্রেস করব খুব সহজে না
ফ্লোর থেকে যে মোমবাতির দাগগুলো ছিল সেগুলো উঠে এই কাগজের মধ্যে চলে আসবে। ডিরেক্ট কিন্তু কখনোই আয়রন গরম করে দেবে না। তাতে আয়রনের নিচের পার্টটার মধ্যে কিন্তু বাজেভাবে ড্রপ গুলো লেগে যাবে, মোমের ড্রপ গুলো। তো এরকম ভাবে যদি কাগজ দিয়ে করো তাহলে দেখবে সমস্তটা তো উঠে যাচ্ছেই, আয়রনটাও পরিষ্কার থাকবে, ফ্লোরটাও পরিষ্কার হয়ে যাবে। আর এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো বেশ খানিকটা সুবিধা হয়ে যাবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, ঝাঁটা তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কিন্তু এই ধরনের ঝাঁটাগুলো একটাই অসুবিধা হয়, এই যে প্লাস্টিকের হাতলটা রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কতগুলো ঝাঁটার যে সুতো ওগুলো কিন্তু ব্যবহার করতে করতে খুলে আসে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে একটু বেশি দামি ঝাঁটা ব্যবহার করলে সেগুলো হয় না। হ্যাঁ বন্ধুরা, একটু যদি ভালো ব্র্যান্ডেড বা ভালো কোনো কোম্পানির ঝাঁটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই প্লাস্টিকের হাতলটার এখান থেকে যে একটা ফাঁক হয়ে গিয়ে সমস্ত সুতোগুলো বেরিয়ে আসতো সেটা হয় না। কিন্তু একেবারে কম দামি বা লো কোয়ালিটি যদি ঝাঁটা ব্যবহার করাই হয় সেক্ষেত্রে সেই সমস্যাটা হয়। আর এই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো? তো যদি আমাদের ঘরে পুরোনো ব্রা থাকে, পুরোনো ব্রা দিয়ে কিন্তু দারুণ ভাবে যদি ঝাঁটাটাকে আমরা বেঁধে নিতে পারি সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত ঝাঁটাটা মজবুত থাকবে। তার জন্য কি করতে হবে, যে ব্রায়ের যে স্ট্রিপটা থাকে না কাঁধের সাইডে যে, তো সেই স্ট্রিপটা এলাস্টিকের হওয়ায় কিন্তু দারুণ ভাবে কাজ করবে। এইরকম ভাবে যে হাতলের প্লাস্টিকের হাতলটা শেষ হবে আর ঝাঁটাটা শুরু হবে, তার যে স্পেসটা সেই স্পেসটা এরকম ভাবে টাইট করে তোমরা গিঁট মেরে দেবে। তাতে কি হবে, এই যে স্ট্রিপটা সেটা এলাস্টিকের হওয়ায় ঝাঁটাটা কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর থাকবে, অল্পতেই কিন্তু ঝাঁটাটা খুলে খুলে যাবে না। এইভাবে যদি আমরা ঝাঁটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত ঝাঁটা আমরা ব্যবহার করতে পারবো, সেটা কম দামি হোক বা বেশি দামি। তো প্রথমে ঝাঁটা কিনে আনার পরে কিন্তু এই কাজটা করে নিলে ভালো থাকবে। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।